হ্যাঁ, দেখা যাচ্ছে স্লাইডটুকু? স্লাইডটুকু দেখা Yes, যাচ্ছে? sir. হ্যাঁ, দেখা জি যাচ্ছে স্যার। স্যার। আচ্ছা, হুকওয়াম বা অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি নিকেটার আমেরিকানাস, এটা তোমাদের কারিকুলামের জন্য ইম্পর্টেন্ট, ওল কারিকুলামের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা যে মেটাজোয়াকে ভাগ করছিলাম, প্লাটিহেল মিনথেস, নেমাথেল মিনথেস, তারপরে তোমার নেমাথেল মিনথেসের আন্ডারে ইম্পর্টেন্ট কিছু মেটাজোয়া, অ্যাসকারিস লাম্ব্রিকয়েড, অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি, ট্রাইচুরিস ট্রাইচিউরা, হ্যাঁ, এগুলো সবগুলো থেকে কোশ্চেন আসবে। তাহলে আসো, অ্যাসকারিস লাম্ব্রিকয়েড আমরা কমপ্লিট করলাম, এবার অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি। এদেরকে কমনলি ডাকা হয় হুকওয়াম। হুক, এই যে বড়শি, মানুষ মাছ ধরে যে যে বড়শিটা ইউজ করে, ওখানে সুতার মাথার মধ্যে একটা হুক লাগানো থাকে, ঠিক আছে, তো ওখান থেকে এটার নাম আসছে হুকওয়াম। তো হুকওয়াম কেন? তাদের অ্যান্টেরিয়রটা, সামনের অংশটা বাঁকানো হুকের মতো, আর এটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট কজ অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তোমরা অ্যানিমিয়া তো পড়ছো, জি স্যার। নর্মোসাইটিক নর্মোক্রমিক, মাইক্রোসাইটিক হাইপোক্রমিক এবং মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া, ঠিক আছে। মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়ার একটা কজ হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি, ওকে। আর আয়রন ডেফিসিয়েন্সির একটা অন্যতম কজ হচ্ছে গিয়ে হুকওয়াম। হুকওয়াম এটা অনেক পুরানো ডিজিজ। তো হুকওয়াম বলতে আমরা দুইটা স্পিসিসকে বুঝাই, দুইটা প্যারাসাইটকে বুঝি। একটা হচ্ছে অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি, আর একটা হচ্ছে নিকাটার আমেরিকানাস। দুইটা নামই মনে রাখতে হবে, ঠিক আছে। অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি হচ্ছে কি আমাদের অঞ্চলের জন্য, মানে ওল্ড ওয়ার্ল্ড যেটা, আর নিকাটার আমেরিকানাস হচ্ছে নিউ ওয়ার্ল্ডের জন্য, মানে আমেরিকান অঞ্চলের জন্য, ওকে। জি তাহলে স্যার। এশিয়ান অঞ্চলে ডিজিজ করে অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি, আর আমেরিকা অঞ্চলে ডিজিজ করে নিকাটার আমেরিকানাস। আচ্ছা, এই যে হুকওয়াম, অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি, নিকাটার আমেরিকানাস, এই দুইটা হিউম্যানকে ইনফেক্ট করে। এর পাশাপাশি কিছু হুকওয়াম আছে যেগুলা অ্যানিমেলকে ইনফেক্ট করে, মনে করো ডগ, হ্যাঁ, এগুলা অ্যানিমেলকে ইনফেক্ট করে, ডগ, ক্যাট, ওই জাতীয় প্রাণীদেরকে, ঠিক আছে। তো ওগুলোর নাম কি? অ্যানকাইলোস্টোমা ব্রাজিলিয়েন্সিস এবং অ্যানকাইলোস্টোমা ক্যানিনাম। মাশফেক স্যার তো ঢাকায় গেছেন, আজকে মনে হয় জয়েন করার কথা ওনার, মিটিং আছে। কিসের মিটিং? ও, চলে আসবে মনে হয়, ঠিক আছে। তাহলে অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি এবং নিকাটার আমেরিকানাস, এই দুটা হিউম্যানকে ইনফেক্ট করে, আর অ্যানকাইলোস্টোমা ব্রাজিলিয়ানসিস এবং ক্যানিনাম অ্যানিমেলকে ইনফেক্ট করে, ওকে। তবে মাঝে মাঝে দেখা যায় এই অ্যানকাইলোস্টোমা ব্রাজিলিয়ানসিস এবং ক্যানিনাম ভুল করে হিউম্যানকেও ইনফেক্ট করে থাকে, ভুল করে, তখন হিউম্যান বডিটা অন্যরকম একটা রিয়াকশন হয়। জি স্যার। স্যার আমি তো জানি না স্যার এটা। আমি আপনার স্যার বিডিএস এর ক্লাসটা আছে। মিটিং এখন মহিউদ্দিন এসে বললো যে স্যার মিটিং এখন আসলে কোনো নোটিফিকেশন পাই নাই স্যার, বৃহস্পতিবার আসতাম তো কোনো নোটিফিকেশন তো পাইনি। So geographical distribution দেখো, they occurs worldwide, both Nicator americanus and Ankylostoma duodenale
are endemic in warm, moist tropical areas where people defecate in the soil. তাহলে ওপেন ডেফিকেশন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, পজিটিভ ফ্যাক্টর। ওকে, আর আমাদের অঞ্চলগুলা ওয়ার্ম, ময়েস্ট ট্রপিক্যাল এরিয়া, মানে বাংলাদেশের মতো অঞ্চলে এদের প্রিভ্যালেন্স কিন্তু কম না। মরফোলজিক্যালি আগের মধ্যে তিনটা ফর্ম থাকে, অ্যাডাল্ট ওয়ার্ম, এগ এবং লার্ভা। সো অ্যাডাল্ট ওয়ার্ম মেল থাকে, ফিমেল থাকে। ওকে, তো এই মেল এবং ফিমেলের ডিফারেন্সটুকু তোমাদের বিডিএস এর জন্য দরকার নাই। ওকে, একটা পয়েন্ট শুধু মনে রাখিও, মেলের কাছে কপুলেটরি বার্সা বলে একটা অর্গান থাকে, কপুলেটরি বার্সা। ওকে, তবে এটা আসলে ডিফারেন্সটা তোমাদের জাস্ট একবার রিডিং দিয়ে রাখিও, এটা পরীক্ষা তোমাদেরকে জিজ্ঞেস করবে না। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্স এর ক্যারেক্টারিস্টিক, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। অ্যাসকারিস লাম্বিকয়েডস এর এক, অ্যানকাইলোস্টোমা ডিউডেনালির এক, এরপরে যেগুলো পড়াবো সেগুলোর এক, এগুলো আমাদের প্যারাসাইটোলজির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ স্টুল এক্সামিনেশন করে আমরা এই একগুলাকে পাই। তো এই এক্স এর ক্যারেক্টারিস্টিক গুলো তোমাদেরকে জানতে হবে, ছবি আঁকতে হবে, ছবিগুলো প্র্যাকটিস করবা। এক্স এর ক্যারেক্টারিস্টিক কি? ওভাল অর এলিপ্টিক্যাল ইন শেপ, দে আর কালারলেস, এটা মনে রাখবা, কোনটা কালার, কোনটা বায়োলেস্টেন, কোনটা নট বায়োলেস্টেন, এটা মনে রাখতে হবে। সারাউন্ডেড বাই এ ট্রান্সপারেন্ট হায়ালিন শেল মেমব্রেন, contains a segmented ovum, usually with 4 blastomere, has a clear space between the eggshell and the segmented ovum. এই যে আমি 4 blastomere এটাকে বোল করে দিছি, এই শব্দটা এক্সামিনার শুনতে চান, এখানে যেন কোনো ভুল না হয়। মানে একটা ওভাম আছে যেটা কিনা 4 ভাগে বিভক্ত। ওকে, 4 ভাগে এটা বিভক্ত, এই জন্য বলা হচ্ছে 4 ব্লাস্টোমিয়ার। তাহলে এই ডেসক্রিপশনটা যেন ভুল না হয়। আর লার্ভা নিয়ে বলার কিছু নাই। লাইফ সাইকেলে দেখো, লাইফ সাইকেলে 3টে স্টেজ। হোস্ট হচ্ছে গিয়ে মেন ডেফিনিটিভ হোস্ট। ইনফেক্টিভ ফর্ম, এটা খুবই ইম্পর্টেন্ট। ফাইলারি ফর্ম লার্ভা, এই শব্দটা ভালো করে মনে রাখতে হবে। প্যাথোজেনিক ফর্ম হচ্ছে অ্যাডাল্ট এন্ড লার্ভা। রুট অফ ইনফেকশন খুবই ইম্পর্টেন্ট, পেনেট্রেশন থ্রু স্কিন। অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস এর রুট অফ এন্ট্রি ছিল ফিকোরাল রুট, অ্যানকাইলোস্টোমা ডিউডেনালির রুট অফ এন্ট্রি পেনেট্রেশন থ্রু স্কিন। সাইট অফ লোকালাইজেশন হচ্ছে স্মল ইন্টেস্টাইন। ঠিক আছে, তাহলে এই যে লাইফ সাইকেল এত গ্লান্স দেখালাম, এখানে ইনফেক্টিভ ফর্ম ফাইলারি ফর্ম লার্ভা এবং রুট অফ এন্ট্রি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবার আসো লাইফ সাইকেলটুকু আমরা একটু পড়ি। এদের লাইফ সাইকেলটুকু পরীক্ষায় কিন্তু রিটেনে আসে। তাহলে দেখো, একজন মানুষ অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি বা হুকওয়ার্ম দ্বারা আক্রান্ত হলো, তার পেটের মধ্যে তার ইন্টেস্টাইনে অ্যাডাল্ট হুকওয়ার্ম থাকলো। তাহলে অ্যাডাল্ট হুকওয়ার্মে মেল এবং ফিমেল আছে, তাহলে আফটার কপুলেশন কি তৈরি হবে? এগ তৈরি হবে। সো হিউম্যান যখন বিশেষ করে ওপেন ডেফিকেশন করে, হিউম্যান যখন ডেফিকেশন করে তখন স্টুলের সাথে একটুকু পাস হয়, আর মাঠের মধ্যে ওপেন ডেফিকেশন করলে এটা কিন্তু মাঠেই জমা হবে, মানে ওপেন ফিল্ডে জমা হবে। তাহলে আমরা স্টার্ট করি, দ্য এগস কন্টেইনিং সেগমেন্টেড ওভা উইথ 4 ব্লাস্টোমিয়ার are passed out in the feces of infected host. From each egg, a rhabditiform larva hatch out in the soil in about 48 hours. তাহলে ওপেন ডেফিকেশন হলো, সোয়েলের মধ্যে একটুকু চলে আসলো, 48 ঘন্টার মধ্যে, 48 ঘন্টার মধ্যে বা 48 ঘন্টার পরপরই কি হবে? ওই এগ থেকে র‍্যাবডিটিফর্ম লার্ভা বের হয়ে আসবে। তোমরা অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস এর র‍্যাবডিটিফর্ম লার্ভা যেটার নাম শুনছো, ওই রকম লার্ভা, র‍্যাবডিটিফর্ম লার্ভা হ্যাচ আউট হবে, ডিম ফুটে বের হবে। The rhabditiform larva molt twice, then develop into filariform larva, the infective stage of parasite.
তোমাদেরকে বলছিলাম মোল্টিং, অ্যাসকারিস লাম্ব্রিকার্সে কয়বার মোল্টিং হয়েছিল মনে আছে? 4 বার। 4 বার। এখানে মোল্টিং গুলা খেয়াল রাখবা লাইফ সাইকেলের মধ্যে। তাহলে সয়েলের মধ্যে এগ আসলো, ডিম ফুটে র্যাপডিডিফর্ম লার্ভা বের হলো, র্যাপডিডিফর্ম লার্ভা 2 বার মোল্টিং করলো এবং তারা কনভার্ট হলো কিসে? ফাইলারিফর্ম লার্ভাতে। আর এটাই হচ্ছে গিয়ে ইনফেক্টিভ স্টেজ অফ দ্য প্যারাসাইট। আচ্ছা, এরপরের স্লাইডে আসো। The filariform larvae are infective to man. The larvae cast off their sheath and gain entry to the body by penetrating the skin. তাহলে ফাইলারিফর্ম লার্ভার এমন ক্ষমতা আছে যে কিনা আমাদের চামড়াটাকে ছিদ্র করে ভিতরে ঢুকতে পারে। ওকে, দে ক্যান পেনেট্রেট দ্য স্কিন। তারপরে স্কিন পেনেট্রেশন করার পরে, স্কিন বলতে এখানে মেইনলি পায়ের স্কিনকে বোঝানো হচ্ছে। On reaching the subcutaneous tissue, the larva enter into lymphatic or small venule. তাহলে পায়ের স্কিনটাকে তারা পেনেট্রেট করার পরে তারা সাবকিউটেনিয়াস টিস্যুতে আসলো, তারপর ওখান থেকে হয় লিমফেটিক সার্কুলেশন নয় স্মল ভেনিউলের মাধ্যমে সিস্টেমিক সার্কুলেশন, যেটাই হোক না কেন সে আমাদের ওই সার্কুলেশনে এন্ট্রি নেবে। They pass through the lymphovascular system into the venous circulation and are carried via the right heart into pulmonary capillaries, where they break through the capillary wall and enter into alveolar space. তাহলে তোমাদেরকে কিন্তু সার্কুলেটরি সিস্টেমটা একটু মনে রাখতে হবে। লিমফেটিক সার্কুলেশন হোক বা ভাস্কুলার সার্কুলেশন হোক, তাহলে আলটিমেটলি কি হবে? হার্টে আসতে হবে। ওকে, তাহলে হার্টের থেকে লাংসে যাবে। লাংসে যাবে কিভাবে? ক্যাপিলারির মাধ্যমে। ক্যাপিলারি ওয়ালটাকে সে রাপচার করায় অ্যালভিউলার স্পেসে সে এন্ট্রি নেবে। Then they migrate onto the bronchi, trachea, larynx, pharynx, মানে তাদের অ্যাসেন্ডিং হবে। অ্যালভিউলাস থেকে তারা আস্তে আস্তে উপরের দিকে উঠে আসবে। Then they migrate onto the bronchi, trachea, larynx, pharynx, and then swallowed, and thus passes down the esophagus to the small intestine. তাহলে একদম অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস এর মতো। অ্যাসকারিস লাম্ব্রিকয়েড লাংস থেকে যেভাবে ইন্টেস্টাইনে আসছিল অ্যানকাইলোস্টোমা ডিডেনালি, হুবহু একইভাবে লাংস থেকে আলটিমেটলি স্মল ইন্টেস্টাইনে আসবে। A third molting occurs during migration or entering into the esophagus. The migration time is about 10 days. ঠিক আছে, তাহলে তুমি অলরেডি 3টা মল্টিং পেয়ে গেলা। তাহলে এখানে ইম্পর্টেন্ট কি? স্কিন পেনেট্রেশন করলো, লিমফেটিক চ্যানেল অথবা স্মল ভেনিউলের মাধ্যমে সে সার্কুলেশনে এন্ট্রি নিল। এন্ট্রি নেওয়ার পরে আলটিমেটলি তাকে রাইট হার্টে আসতে হবে। রাইট হার্ট থেকে পালমোনারি ক্যাপিলারিস এর মাধ্যমে লাং অ্যালভিউলাসে যাবে। লাং অ্যালভিউলাসে যাওয়ার পরে অ্যালভিউলাস থেকে সে আস্তে আস্তে উপরের দিকে উঠে আসবে। ওকে, তারপরে সে ল্যারিংস, ফেরিংস হয়ে ইসোফেগাস হয়ে আলটিমেটলি স্মল ইন্টেস্টাইনে চলে আসবে। আচ্ছা, in the small intestine the larva undergoes a fourth molting and develops into adult. Sexual maturation occurs in after a further 3 to 4 weeks time. After the fertilization, the female lays egg, a fresh cycle is started. The interval between the time of skin penetration and the first appearance of egg in stool about 6 weeks. মানে সবকিছু মিলায় দেখা যায় যে 1.5 মাসের মতো সময় লাগে। স্কিন পেনেট্রেশন করলো এবং আলটিমেটলি তারা ম্যাচুরেশনের হওয়ার পরে একটুকু লে করলো, আর এই একটুকু স্টুলের মাধ্যমে পাস হলো। তো ইন এভারেজ দেখা যায় যে 6 সপ্তাহের মতো এটা সময় লাগে। ঠিক আছে, তো এটা এক এক বইয়ে এক এক রকম দেওয়া আছে। তো এখানে যেটা ইম্পর্টেন্ট সেখানে হচ্ছে গিয়ে তোমার এই কিভাবে সে এন্ট্রি নিল, কিভাবে সে হার্টে পৌঁছালো, হার্ট থেকে কিভাবে লাংসে গেল, লাংস থেকে কিভাবে স্মল ইন্টেস্টাইনে আসলো, এবং স্মল ইন্টেস্টাইনে সে ম্যাচুরেশন হওয়ার পরে কি হলো, ফিমেলটা একটুকু লে করতে থাকলো। ওকে,
আর এর মধ্যে টোটাল 4 বার মোল্টিং হচ্ছে। ইনফেক্টিভ স্টেজের নাম হচ্ছে গিয়ে ফাইলারিফর্ম লার্ভা। ওকে, তাহলে বেসিক্যালি এই 4টা পয়েন্ট মনে রাখতে হবে। আর মোল্টিং গুলা কোথায় কোথায় হচ্ছে, মোল্টিং গুলা কোথায় কোথায় হচ্ছে সেটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে দেখো, অ্যাডাল্ট ওয়ার্ম ইন দ্য স্মল ইন্টেস্টাইন পপুলেশন হলো, আলটিমেটলি ফিমেলটা একটুকু লে করতে থাকলো, কেউ ওপেন ডেফিকেশন, ইনফেক্টেড পারসন যদি ওপেন ডেফিকেশন করে তাহলে ও এগ কন্টেনিং 4 ব্লাস্টোমিয়ার রিলিজ হবে। ওখানের মধ্যে সয়েলের মধ্যে র‍্যাবডিটিফর্ম লার্ভাটা ডেভেলপ করবে। র‍্যাবডিটিফর্ম লার্ভাটা ডেভেলপ হওয়ার পরে হ্যাচ আউট করবে। হ্যাচ আউট করার পরে তাদের 2 বার মোল্টিং হবে। মোল্টিং হওয়ার পরে তারা ফাইলারিফর্ম লার্ভাতে কনভার্টেড হবে। ফাইলারিফর্ম লার্ভা কোনো মানুষ যদি ওই স্পেসে, নর্মালি গ্রামেগঞ্জে দেখা যায় যে মাঠের মধ্যে মানুষ ওপেন ডেফিকেশন করে এবং কৃষক বা এই টাইপের মানুষরা খালি পায়ে ওখানে চলাফেরা করে, তাহলে ফিকালি কন্টামিনেটেড সোয়েলের মধ্যে এই ফাইলারিফর্ম লার্ভা থাকার সম্ভাবনা অনেক বেশি। তো খালি পায়ে তারা যখন ওখানে চলাফেরা করে তখন দেখা যায় এই ফাইলারিফর্ম লার্ভাটা পায়ের স্কিনকে পেনেট্রেশন করে কমনলি, ঠিক আছে। তারপরে সে কি করলো, এই দেখো সার্কুলেশনে এন্ট্রি নিল। এটা সিস্টেমিক সার্কুলেশন হতে পারে, মানে স্মল ভেনুলের মাধ্যমে, অথবা লিম্ফেটিক চ্যানেলের মাধ্যমে হতে পারে। তো আলটিমেটলি কি হবে, সে হার্টে গিয়ে পৌঁছাবে, হার্ট থেকে লাংসে যাবে, লাংস থেকে আলটিমেটলি অ্যাসেন্ডিং হয়ে তোমার ফেরিংস ইসোফেগাস হয়ে স্মল ইন্টেস্টাইনে আসবে। স্মল ইন্টেস্টাইনে গিয়ে তারা অ্যাডাল্ট হবে। তাহলে এটাই হচ্ছে কি তাদের লাইফ সাইকেল। এই লাইফ সাইকেলটুকু সবাইকে জানতে হবে, ঠিক আছে। তো পরীক্ষায় এভাবে জিজ্ঞেস করা হয় যে একটা ফাইলারিফর্ম লার্ভা স্কিন পেনেট্রেশন করলো, এবার তাকে স্মল ইন্টেস্টাইনে নিয়ে আসো। কথাটা বুঝছো কি না, কোশ্চেনটা বুঝছো? হ্যালো হ্যালো, স্টুডেন্ট, হ্যাঁ কোশ্চেনটা বুঝছো কি না? এক্সামিনার কোশ্চেন করে, কথা শোনা যাচ্ছে ঠিক মতো? জি স্যার, এখন শোনা যাচ্ছে। এক্সামিনার কোশ্চেন করে যে একটা ফাইলারিফর্ম লার্ভা স্কিনকে পেনেট্রেশন করলো, এবার তুমি তাকে স্মল ইন্টেস্টাইনে নিয়ে আসো। তাহলে জিনিসটা কি, তাহলে তোমাকে পুরো লাইফ সাইকেলটাই বলতে হবে, হ্যাঁ স্যার। ঠিক আছে। জি হ্যাঁ, স্যার। ওকে। তাহলে মোল্টিং কয়বার হচ্ছে মনে রাখবা। তো মোল্টিংটা অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস এর ক্ষেত্রে বেশি জিজ্ঞেস করা হয়। অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস এ 4 বার মোল্টিং হয়, অ্যানকাইলোস্টোমা রিউডেনালিতেও 4 বার মোল্টিং হয়। তাহলে লাইফ সাইকেলের কোন কোন পর্যায়ে মোল্টিং গুলা হচ্ছে, তবে কমনলি অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস এর মোল্টিংটা একটু বেশি জিজ্ঞেস করা হয়। এবার আসো অ্যানকাইলোস্টোমা রিউডেনালি মোড অফ ইনফেকশন। আমি যে বললাম স্কিন পেনেট্রেশন করে, কোথাকার স্কিন পেনেট্রেশন করে, এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, একটা মানুষ সয়েল, ফিকালি কন্টামিনেটেড সয়েল, ওখানে খালি পায়ে বেয়ার ফুটে চলাফেরা করলো, আর এই ফিকালি কন্টামিনেটেড সয়েলে দেখো ফাইলারিফর্ম লার্ভা আছে। সো পরীক্ষা জিজ্ঞেস করা হয় নর্মালি তারা পায়ের স্কিন পেনেট্রেট করে বডির ভিতরে ঢুকে। এখন পায়ের কোন কোন জায়গার স্কিনকে তারা পেনেট্রেট করে, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে যে থিন স্কিন বিটুইন টোস। আমাদের পায়ের 2 আঙ্গুলের মাঝখানে যে চামড়াগুলো আছে ওগুলো পাতলা। মোট কথা যেখানে যেখানে পাতলা চামড়া আছে সেখানকার চামড়াগুলো তাহলে তারা ওখানে যদি পেনেট্রেট করে। কাটা ছেঁড়া না থাকে তো ও পেনিট্রেট করবে? হ্যাঁ 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 হ্যাঁ, পেনেট্রেট করবে, কোনো কাটাছেঁড়া দরকার না। যেখানে চামড়া পাতলা আছে ওর ওই অ্যাবিলিটি আছে, পেনেট্রেশন করার অ্যাবিলিটি আছে। যেখানকার চামড়াগুলো পাতলা আছে সেখান দিয়ে তারা ঢুকবে। একটা হচ্ছে 2 আঙ্গুলের মাঝখানে চামড়াটা পাতলা, তোমরা খেয়াল করে দেখিও। তারপর হচ্ছে ডরসাম অফ দা ফুট, তোমাদেরকে লিম মনে হয় পড়াই নাই না, সুপেরিয়র লিম, ইনফিরিয়র লিম। না স্যার, আপার লিম্ব লোয়ার লিম্ব পড়ানো হয়নি আমাদের, আর জেনিটাল সিস্টেমটা আচ্ছা পড়ানো হয়নি।
আচ্ছা, এখানে আমি বলে রাখি ফুট মানে পা, আমাদের যেটা পায়ের পাতা বলি, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ভেন্ট্রাম। পায়ের পাতা যেটা, সেটাকে বলা হয় ভেন্ট্রাম, আর উপরের অংশটাকে বলা হয় ডরসাম। ওকে, তার মানে তুমি যখন কি বলবো দাঁড়াও, নিচের অংশটা হচ্ছে গিয়ে যেটার উপর তুমি দাঁড়ায় ভেন্ট্রাম। আছো, নিচে ভেন্ট্রাম, আর উপরের অংশ ওইটা হচ্ছে গিয়ে ডরসাম। ডরসাম। তাহলে ভেন্ট্রাম হচ্ছে গিয়ে দেখো পায়ের চামড়াটা কিন্তু অনেক মোটা, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, আর ডরসামেরটা দেখো পাতলা। ওকে, তারপর ইনার সাইড অফ দ্য সোল, তাহলে তোমার পায়ের যে মিডিয়াল স্পেকটুকু আছে ওই অংশের চামড়াটাও কিন্তু অনেক পাতলা। ওকে, আরেকটা হচ্ছে কি ইন কেস অফ গার্ডেনার, যারা বাগানে মালি হিসাবে কাজ করে, তাদের ক্ষেত্রে কিন্তু হ্যান্ডের মাধ্যমে, তারা খালি হাতে যদি কাজ করে, তারা সার ইউজ করে, এখানে হিউম্যান স্টুল অনেক সময় ইউজ করা হয় সার হিসাবে। তাহলে দেখা যায় যে ওখানে ওই দুই আঙ্গুলের মাঝখান দিয়ে হাত দিয়েও তারা এই ফাইলারিফর্ম লার্ভাটা এন্ট্রি করতে পারে। ঠিক আছে, তাহলে এই যে চারটা মোড অফ ইনফেকশন আছে, এই চারটা মোড অফ ইনফেকশন আছে, এই চারোটাই তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, পরীক্ষায় এটা জিজ্ঞেস করা হয়। ওকে, তাহলে স্যার পায়ের এই যেখানে যেখানে স্যার হুম, লার্ভাটা স্যার স্কিনে আসার কতক্ষণের মধ্যে স্যার পেনিট্রেট করতে পারে? এরকম কোন স্পেসিফিক টাইম আছে? না ওভাবে তো আসলে এরকম কোনো ইয়া নেই, মানে এটা এন্ট্রির সাথে সাথেই নিয়ে ফেলতে পারে, এটা মানুষ সহজে। কজন টু ক্লাস 16 জন না, তাহলে একটু পরে শেয়ার করি। তাহলে তুমি যেটা বলতেছিলা যে আসলে এটা যদি এন্ট্রি নেয়, হ্যাঁ, এটা আমরা খালি চোখে কিন্তু দেখারও সুযোগ নাই। ওকে, মানুষ সহজে জি এটা স্যার। বুঝতে পারে না, খালি হঠাৎ করে একটা চুলকানি হয় তখন সে চুলকায়, কিন্তু ততক্ষণে সেটা এন্ট্রি নিয়ে ফেলে।
দ্যাট মিন্স ব্যাপারটা হচ্ছে কি খুব, আমি এটাই বলতে পারি যে মানে র্যাপিডলি শরীরের ভিতর ঢুকে যায়, র্যাপিডলি চামড়া ভেদ করে ঢুকে যেতে পারে, কিন্তু এটা কতক্ষণের মধ্যে এরকম স্পেসিফিক কোনো টাইম নাই, এটা র্যাপিডলি বলা যেতে পারে। ঠিক আছে। জি স্যার। হুম। আর এদের এই ফাইলারিফর্ম লার্ভাটা, এটা তোমার সয়েলের মধ্যে ফিকালি কন্টামিনেটেড সয়েল, মানে ভেজা ভেজা জায়গা হতে হবে, 5 থেকে 6 সপ্তাহ কিন্তু এটা জীবিত থাকে শুধু সয়েলে। সয়েল যদি দেখা যায় যে ডাইরেক্ট সানলাইট থাকে, মানে এটা যদি ড্রাই হয়ে যায় সয়েলটা, তখন কিন্তু ফাইলারিফর্ম লার্ভাটা মারা যাবে। তো মাঠ মাঠ জাতীয় জায়গাগুলো তো আসলে একটু ভেজা ভেজা থাকে। ঠিক আছে। জি স্যার। তো ওখানে 5 থেকে 6 সপ্তাহ তারা জীবিত থাকে। এটা কিন্তু বিশাল ব্যাপার। আচ্ছা, তাহলে আমি আবার শেয়ার করা শুরু করি। জি স্যার, ঠিক আছে। তাহলে এই যে মোড অফ ইনফেকশনটুকু তোমাদের সবাইকে জানতে হবে। ওকে, এবার আসো আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভিরুলেন্স ফ্যাক্টর। এই যে অ্যাসকারিস লাম্ব্রিকয়েড বা অ্যানকাইলোস্টোমা ডিউডেনারি, এটা কিন্তু তুমি পাশাপাশি পড়তেছো। অ্যাসকারিস লাম্ব্রিকয়েড, অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি, অ্যাসকারিস লাম্ব্রিকয়েডসকে আমি হাইলাইট করছি, কিন্তু অ্যানকাইলোস্টোমা ডিউডেনালিও একইভাবেই শরীরে এন্ট্রি নেয়, একটা এশিয়ান অঞ্চলে নেই, একটা আমেরিকান অঞ্চলে নেই, এই আর কি ডিফারেন্স। সো আমাদের জন্য এশিয়ানটা ইম্পর্টেন্ট। So virulence factor গুলো কি? Power of penetration by larva. The filariform larva can penetrate through intake skin and also through capillary and venule of lung. 2 নম্বর হচ্ছে গিয়ে সাকিং অ্যাকশন। এরা কিন্তু ব্লাড সাক করে। এই যে স্মল ইন্টেস্টাইনে গেল, অ্যাডাল্ট ওয়ার্ম কি করে? আমাদের ইন্টেস্টিনাল ওয়াল থেকে ব্লাড সাক করতে পারে। তো অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি কতটুকু ব্লাড সাক করে এবং নিকেটার আমেরিকানাস কতটুকু ব্লাড সাক করে সেটা পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। সো অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি ইনজেস্ট 0.20 ml of blood, 0.20 ml of blood per worm per day, মানে একটা ওয়ার্ম 0.20 ml ব্লাড সাক করে একদিনে। ওকে, একটা ওয়ার্ম, তাহলে অনেকগুলো ওয়ার্ম থাকলে এটা গুণ হবে। আর নিকেটার আমেরিকানাস সে একটু কম ব্লাড সাক করতে পারে, সে 0.03 ml of blood per worm per day। তাহলে এই দুইটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে। জি স্যার। তারপরে হচ্ছে সিক্রেশন অফ প্রোটিওলাইটিক এনজাইম। অ্যাডাল্ট ওয়ার্ম সিক্রেট প্রোটিওলাইটিক এনজাইম ফ্রম ডরসাল ফেরিঞ্জিয়াল গ্ল্যান্ড, হেল্প দেম ইন ডাইজেশন অফ ব্লাড। এটা থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিক্রেশন অফ অ্যান্টিকোয়াগুলেন্ট। Adult worm possess anticoagulant which prevent clotting in puncture site of intestine. এই পয়েন্টটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ, লাস্টেরটা। ওকে, তাহলে আমি যেটা বললাম, এই অ্যাসকারিস অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি বা নিকেটার আমেরিকানাস, এই দেখো ওয়ার্মগুলা, ছবি দেখতেছো? এইগুলো হচ্ছে গিয়ে অ্যাডাল্ট ওয়ার্ম। ওকে, দেখা যায় পিকচারটা পরিষ্কার কিনা? হ্যাঁ স্যার, পরিষ্কার। আচ্ছা, তাহলে দেখো অ্যাডাল্ট ওয়ার্ম যেখানে লেগে আছে সেই জায়গাটা একদম রেডিশ হয়ে গেছে, তাই না? তাহলে এখান থেকে ব্লাড, এখান থেকে হেমারয়েজ হচ্ছে। তাহলে এটা মনে করে অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি, সে প্রতিটা ওয়ার্ম 0.20 ml অফ ব্লাড সাক করে। তো 0.20 ml অফ ব্লাড এটা আসলে কিছুই না, কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে তাদের ফেরেঞ্জিয়াল গ্ল্যান্ডে কিছু অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে। তারা যখন ব্লাড সাক করে তখন অ্যান্টিকোয়াগুলেন্ট গুলা ওই জায়গায়, যে জায়গা থেকে সে ব্লাড সাক করতেছে, অ্যান্টিকোয়াগুলেন্ট গুলা সেই জায়গাতে তারা রিলিজ করে দেয়। যার কারণে অ্যান্টিকোয়াগুলেন্টের কাজ কি? ফিজিওলজির নলেজ। ব্লাড কোয়াগুলেশন করতে হবে। ব্লাড কে ক্লটিং হতে দেবে না। জি স্যার। আমাদের একটু আঙ্গুল কেটে গেল, কিছুক্ষণের মধ্যে ব্লিডিং বন্ধ হয়ে যাচ্ছে,
কারণ কিছু ক্লটিং ফ্যাক্টর ওখানে কাজ করে, এই তো হ্যাঁ প্লাটিলেট স্যার। এবং ক্লটিং ফ্যাক্টর গুলা এই ব্লিডিংটাকে বন্ধ করে দিচ্ছে। কিন্তু এই ছোট্ট এই সামান্য এই ছোট ওয়ার্মটুকু কি করতেছে, অ্যান্টিকোয়াগুলেন্ট রিলিজ করতেছে পাংচার সাইডে, যার কারণে কি হচ্ছে, ব্লিডিং টুকু আর বন্ধ হচ্ছে না, ক্রনিক একটা হেমোরেজ হচ্ছে, ক্রনিক হেমোরেজ হচ্ছে। ঠিক আছে, আর একটা কথা মনে রাখবা, যেখানে ক্রনিক হেমোরেজ হবে সেখানেই আলটিমেটলি ওই মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া ডেভেলপ করবে। ওকে, ওখানেই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করবে, এটা মনে রাখি। সো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি কি হতে পারে? লার্ভার কারণে একটা দুইটা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হতে পারে, আর অ্যাডাল্ট ওয়ার্মের কারণে বেশ কিছু ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হতে পারে। ওকে, তাহলে লার্ভার কারণে কি কি সমস্যা হয়? প্রথমটা হচ্ছে লিশন ইন দ্য স্কিন। এই যে ফাইলারিফর্ম লার্ভা স্কিন পেনেট্রেশন করলো, তখন দুইটা কন্ডিশন ক্রিয়েট হয়। একটার নাম হচ্ছে গ্রাউন্ড অর ডিউ ইচ, আর একটার নাম হচ্ছে ক্রিপিং ইরাপশন। এইগুলো কিন্তু শর্ট নোট হিসেবে আসে। গ্রাউন্ড ইচ আর ক্রিপিং ইরাপশন শর্ট নোট হিসেবে পরীক্ষায় আসে। আর এই ফাইলারিফর্ম লার্ভাটা কিন্তু লাংসে গেছিল, তো লাংসে যখন গেছিল তখন ব্রঙ্কাইটিস এবং ব্রঙ্কোনিউমোনিয়া হতে পারে। তবে পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লিশন ইন দ্য স্কিন। আর অ্যাডাল্ট ওয়ার্মের কারণে দেখা যায় যে অ্যাসিম্পটোমেটিক অর মাইল্ড সিমটম থাকতে পারে, কিন্তু পরীক্ষার জন্য আমাদের এটা থেকে শুরু করে আরো অনেক কিছু হতে পারে, কিন্তু পরীক্ষার জন্য যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আমি বোল্ড করে দিচ্ছি, সেটা হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া। পরীক্ষা অল্প সময়ের জন্য, 7-8 মিনিট, 6-7 মিনিট এরকম। ঠিক আছে, ওখানে তোমার এত কথা বলার সুযোগ নাই, তুমি স্পেসিফিক কথা বলবা। তাহলে তোমাকে যদি পরীক্ষায় জিজ্ঞেস করা হয় অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি কি ডিজিজ করে, তোমার ডাইরেক্ট আনসার হবে মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া করে। ঠিক আছে, জি স্যার। মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া করে, এক কথায় শেষ। ওকে, অ্যাসকারিস লাম্ব্রিকোয়েটস অ্যাডাল্ট ওয়ার্ম কি ডিজিজ করে, এক কথায় বলো। প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। ভেরি গুড, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। এতটুকু বললে এক্সামিনার খুশি। ঠিক আছে, তাহলে অনেক কিছুই হতে পারে, কিন্তু পরীক্ষার জন্য আমাদের কোনটা লাগবে সেটা তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, পরীক্ষা আসলে কঠিন না, পরীক্ষার প্রিপারেশনটা কঠিন। সো এবার আসো গ্রাউন্ড রিচ এবং ক্রিপিং ইরাপশন কি জিনিস। তো তোমাদেরকে একটু আগে আমি বলছিলাম, when the falciform larva enter the skin they cause severe local itching, একটা চুলকানি হবে। ওকে, and erythematous papular rash develop which later become vesicular, more common in infection with Nicator americanus than Ankylostoma duodenale। তাহলে এই জিনিসটা, এই গ্রাউন্ড রিচ, এই জিনিসটা নিকেটার আমেরিকানাসের ক্ষেত্রে বেশি অবজারভেবল। ওকে, অ্যানকাইলোস্টোমা ডিউডেনালিতে এত বেশি এটা অবজারভেবল না, কিন্তু হালকা একটা চুলকানি ওখানেও হয়। তাহলে এই যে ফাইলারিফর্ম লার্ভাটা যখনই এন্ট্রি নিল তখন একটা চুলকানি হবে, এটাকে বলা হচ্ছে গ্রাউন্ড ইচ। ইচিং মানে তো চুলকানি, তোমরা সকলে জানো। ওকে, আরেকটা হচ্ছে ক্রিপিং ইরাপশন। It is a condition in which the filariform larva wander about the skin and produce a reddish itchy papule along the path traversed by them. Most common in infection with animal hookworm than in human hookworm. তাহলে এটা একটু স্পেশাল কন্ডিশন, তোমাদেরকে আমি দেখাইছিলাম যে হুকওয়ার্ম কিছু হিউম্যানকে ইনফেক্ট করে, কিছু অ্যানিমেলকে ইনফেক্ট করে। ওকে, অ্যানিমেলকে ইনফেক্ট করে এরকম দুইটা হুকওয়ার্ম হচ্ছে অ্যানকাইলোস্টোমা ব্রাজিলিয়ানসিস এবং অ্যানকাইলোস্টোমা ক্যানিনাম। ওকে, তাহলে এগুলা দেখা যাচ্ছে ডগ ক্যাট ওগুলাকে ইনফেক্ট করে, কিন্তু ওগুলা অনেক সময় হিউম্যানকে ইনফেক্ট করতে পারে। ওকে, তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই যে কিউটেনিয়াস লার্ভা মাইগ্রেন্স বা ক্রিপিং ইরাপশন জাতীয় কন্ডিশনটুকু ক্রিয়েট হতে পারে। তাহলে তারা যেখান দিক দিয়ে যাবে, স্কিন পেনেট্রেশন করার পরে যেদিকে যাবে সেদিকে একটা কি হবে, একটা রেডিশ ইচি পেপিউল ক্রিয়েট হবে। দেখছো,
এটা হচ্ছে গিয়ে ওই লার্ভাটা জাস্ট স্কিনের নিচে। ওকে, পিকচার দেখা যাচ্ছে? জি স্যার। তাহলে এই কন্ডিশনটুকু ক্রিয়েট হচ্ছে কোন ক্ষেত্রে? যখন অ্যানিমেল হুকওয়ার্ম হিউম্যানকে ইনফেক্ট করবে। এগুলো আসলে একটু রেয়ার কন্ডিশন, তারপরে এগুলো শর্ট নোট হিসেবে আসে। ওকে, তাহলে ক্রিপিং ইরাপশন আর একটা হচ্ছে গ্রাউন্ড ইচ বা ডিও ইচ, এই দুইটা নামই মনে রাখতে হবে। এখানে ক্রিপিং ইরাপশন অবলিক কিউটেনিয়াস লার্ভা মাইগ্রেন্স, পরীক্ষায় শর্ট নোট হিসাবে এই দুইটার একটা আসতে পারে, ক্রিপিং ইরাপশন অথবা দেবে কিউটেনিয়াস লার্ভা মাইগ্রেন্স। আর ওদিকে কি ছিল? ডিওইচ অথবা অ্যানকাইলোস্টোমা ডার্মাটাইটিস। এই দুইটা লাইনই, এই দুইটা ওয়ার্ডই তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, জি স্যার। আচ্ছা, তাহলে আমরা তো দেখালাম যে লার্ভাটা যেটা ছিল এটা লাংসে গিয়ে ব্রঙ্কাইটিস ব্রঙ্কোনিউমোনিয়া করে, যার কারণে সিবিসি যখন তুমি করবা, কমপ্লিট ব্লাড কাউন্ট করবা, ওখানে ইউসিনোফিল কাউন্টটুকু বাড়তি পাবা। আসলে প্যারাসাইট গুলোকে ডিস্ট্রয় করার জন্য তোমাদেরকে আমি ইমিউনোলজিতে পড়াইছিলাম, প্যারাসাইট ডিস্ট্রয়ের দায়িত্ব নাই। প্যারাসাইট বলতে আমি বুঝাচ্ছি এই হেলমিনস গুলা, কৃমি জাতীয় যেগুলো আছে, ওগুলাকে ডিস্ট্রাকশন করার দায়িত্ব হচ্ছে ইউসিনোফিলের উপরে। ওকে, ঠিক আছে? তাহলে এই জি ইউসিনোফিল কাউন্ট তোমাদের শরীরে যারা আক্রান্ত তাদের শরীরে বেড়ে যাবে। ওকে, তো আমরা যখন ল্যাবে কমপ্লিট ব্লাড কাউন্ট পরীক্ষাগুলো করি, মাইক্রোস্কোপি করে দেখি ব্লাড ফিল্ম গুলা, তো আমরা এরকমও পাইছি 50 থেকে 70%, 100%-এর মধ্যে 50 থেকে 70% পর্যন্ত শুধু ইউসিনোফিল। নর্মালি ইউসিনোফিল কত পার্সেন্ট থাকে? 1 থেকে 6%। ওকে, আমরা 50 থেকে 70% পর্যন্ত পাইছি। তাহলে পরীক্ষায় ইম্পর্টেন্ট একটা হচ্ছে কজেস অফ অ্যানিমিয়া ইন হুকওয়ার্ম ইনফেকশন। ওকে, তাহলে অ্যানিমিয়া কেন হচ্ছে? ক্রনিক হ্যামারেজের জন্য, ক্রনিক হ্যামারেজের জন্য, ঠিক আছে? আর ক্রনিক হ্যামারেজ কেন হচ্ছে? কারণ এই ওয়ার্মটুকু অ্যান্টিকোয়াগুলেন্ট রিলিজ করে এট দ্য পাংচার সাইট। ঠিক আছে, তাহলে তোমাদেরকে কজেস অফ অ্যানিমিয়া 3টা জায়গায় পাইছিলাম। একটা হচ্ছে লিশমিনিয়ার ক্ষেত্রে, একটা হচ্ছে কি রে প্লাজমোডিয়ামের ক্ষেত্রে, আর একটা হচ্ছে গিয়ে তুমি হুকওয়ার্মের ক্ষেত্রে। এই তিনটা জায়গায় এই 3টা জায়গায় অ্যানিমিয়া হচ্ছে। ঠিক আছে, এই 3টা তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে কেন অ্যানিমিয়া গুলো হচ্ছে। ওকে, ম্যালেরিয়ার ক্ষেত্রে যে অ্যানিমিয়া হয় সেটা কোন ধরনের অ্যানিমিয়া? হেমোলাইটিক অ্যানিমিয়া। ভেরি গুড, হেমোলাইটিক অ্যানিমিয়া। তারপরে ওই যে লিশমিনিয়ার ক্ষেত্রে যে অ্যানিমিয়া হয়েছিল কালাজ্বরে, এগুলো কিন্তু একদম মনে রাখতে হবে, এগুলা পরীক্ষায় ধুমধাম আনসার করতে হবে। ঠিক আছে, এগুলো পরীক্ষা জিজ্ঞেস করা হয়। নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া, তাহলে লিশমিনিয়ার ক্ষেত্রে নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া, প্লাজমোডিয়ামের ক্ষেত্রে হেমোলাইটিক অ্যানিমিয়া, আর হুকওয়ার্মের ক্ষেত্রে মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া। ঠিক আছে, এইগুলো যদি আনসার করতে না জি পারো, স্যার। এগুলো যদি আনসার করতে না পারো, ওখানে প্যাথোলজি শুরু হয়ে যাবে। প্যাথোলজি বর্ডার ফেস করতে হবে না, মাইক্রোবায়োলজিতে প্যাথোলজি শুরু হয়ে যাবে, হেমাটোলজি শুরু হয়ে যাবে। বুঝছো কিনা? আচ্ছা, আচ্ছা। তাহলে এই দেখো, এটা হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া। আরবিসি কি হচ্ছে? ছোট হয়ে যাচ্ছে এবং হাইপোক্রোমিয়া ডেভেলপ করতেছে। দেখছো? তাহলে আমাদের অ্যাসকারিস এনকাইলোস্টোমা ডিউডেনালি অবলিক নিকেটার আমেরিকানাস পড়া হয়ে গেছে। এই দুইটার ডিফারেন্স তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, এটা আমি স্লাইডটুকু দেখালাম এমনি। এটা হচ্ছে এনকাইলোস্টোমা ডিউডেনালি আর এটা হচ্ছে নিকেটার আমেরিকানাস। এখানে শুধু খেয়াল করা, এনকাইলোস্টোমা ডিউডেনালির কাছে টিথ থাকে আর নিকেটার আমেরিকানাসের কাছে টিথ থাকে না,
থাকে কাটিং প্লেট, এই অংশটাকে বলা হয় কাটিং প্লেট। তো এটা জাস্ট তোমাদেরকে আমি দেখালাম, এটা তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করবে না, এই ডিফারেন্স গুলো তোমাদেরকে পরীক্ষায় জিজ্ঞেস করবে না, এটা এমবিবিএস লেভেলে জিজ্ঞেস করে। তাহলে ল্যাব ডায়াগনোসিস, দেখো ল্যাব ডায়াগনোসিসে অনেক কথাই আছে, তার মধ্যে আসলে বেসিক্যালি আমাদেরকে মনে রাখতে হবে, আমি স্টুল এক্সামিনেশন করব, স্টুল এক্সামিনেশন করে আমি এগ পাবো, ওকে, আর এগের ক্যারেক্টারিস্টিক টুকু তোমাদেরকে বর্ণনা করতে হবে, এই ওকে। তাহলে এই যে এগের ক্যারেক্টারিস্টিক তোমাদেরকে আমি আগেও দেখাইছি, এই একটুকু ক্যারেক্টারিস্টিক গুলো সবাইকে জানতে হবে, এবং এই ছবিটা তোমাদের সবাইকে প্র্যাকটিস করতে হবে, ওকে। তোমরা প্যারাসাইটোলজি বইটাকে কিনছো কিনা, তোমাদের তো কারিকুলাম শেষের দিকে, প্যারাসাইটোলজি কেডি চ্যাটার্জি বইটাকে কিনছো তোমরা? না স্যার, গাইড শুধু গাইড কিনলে কি আর হবে? তাহলে আমাদের প্যারাসাইটোলজির জন্য যে বইটা, সেটার নাম হচ্ছে কেডি চ্যাটার্জি, ঠিক আছে। এই বইটাই বেসিক্যালি আমরা ফলো করি। লাঞ্চ রিভিউয়ের মধ্যে প্যারাসাইটোলজিটা এত ভালোভাবে নাই, তবে কিছু কিছু জিনিস আমরা লাঞ্চ রিভিউ থেকেও ফলো করে থাকি। আচ্ছা যাই হোক, আমি আমার নোটের মধ্যে সবটুকুই কভার করছি যেটা পরীক্ষায় লাগবে। আরেকটা জিনিস খেয়াল করবা, এই যে অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি যে একটুকু আছে, সেটা স্যাচুরেটেড সলিউশন অফ কমন সল্টে ভাসে, ফ্লোট করে, ঠিক আছে। তাহলে স্যাচুরেটেড সলিউশন অফ কমন সল্টে আর কোন একটুকু ফ্লোট করছিল, ভাসছিল, বলো তো? স্যাচুরেটেড সলিউশন অফ কমন সল্টে অ্যানকাইলোস্টোমা ডিউডেনালির এক ছাড়া আর কোন এক ফ্লোট করছিল? এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কোন এক? স্যার মনে করতেছে না। ফার্টিলাইজ এক অফ অ্যাসকারিস লম্ব্রিকয়েডস, এক তো পড়াইছি মাত্র দুইটা, অ্যাসকারিস লম্ব্রিকয়েড আর অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি। অ্যাসকারিস লম্ব্রিকয়েডস এর দুই রকমের, একটা ফার্টিলাইজ, একটা আনফার্টিলাইজ। ফার্টিলাইজটা ভাসে আর আনফার্টিলাইজটা ডুবে যায়, ওকে। আর অ্যানকাইলোস্টোমা ডিউডেনালির একটাই পাইলা, ওইটা স্যাচুরেটেড সলিউশন অফ কমন সল্টে ভাসে, ওকে। সো এই আর কি। তাহলে আমাদের কি পয়েন্ট কি? Ankylostoma duodenale is the old world hookworm and Nicator americanus is the new world hookworm. এদের লাইফ সাইকেলে তিনটে স্টেজ, একটা হচ্ছে গিয়ে ওভা বা এগ যেটা, আর একটা লার্ভা, আর একটা হচ্ছে অ্যাডাল্ট ফর্ম। এখানে ইনফেক্টিভ স্টেজ হচ্ছে ফাইলারিফর্ম লার্ভা, শরীরে কেমনে ঢুকে? বাই পেনেট্রেশন অফ স্কিন। লার্ভা অ্যাডাল্ট এই দুইটাই প্যাথোজেনিক স্টেজ, ওকে। তাহলে লার্ভা যখন শরীরে এন্ট্রি নেয় তখন গ্রাউন্ড রিচ হয়, আর অ্যাডাল্টের কারণে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া ডেভেলপ করে। আর ল্যাব ডায়াগনোসিস হচ্ছে স্টুল এক্সামিনেশন করে এগ পাওয়া, ঠিক আছে। তাহলে আজকে এতটুকু পর্যন্তই। স্যার নোটটা তো পাই নাই। হ্যাঁ, নোটটা আমি তোমাকে কিছুক্ষণের মধ্যে দেখি, আজকে পারলে আজকে পাঠাবো, নাহলে কালকে পাঠাই দেবো। ওকে স্যার। দেখি আজকে পাঠাই দেবো, ঠিক আছে। স্টুডেন্ট কে কে নাই? স্যার আমি আপনাকে দেখে জানাচ্ছি। হ্যাঁ জানাও দেখি। স্যার রুল তো আছে। স্যার 17 নাই স্যার। 15 ব্যাচের 17, 20, 20, 34, 34,
আর ওখান থেকে 16 নাই 14 বেস থেকে 16 নাই 16 নাই। ওই সাইফুর রহমান মামুন, ওকে দেখতেছি না যে। আছে তো স্যার উনি 9 আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উপরের দিকে ছিল। জি স্যার আচ্ছা, তাহলে ওকে স্যার 16 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে।